তিন বন্ধু, টুনি পাখির ছেলে খুকু, কবুতরের ছেলে মিঙ্কি আর ছোট মিঠু তাদের নিজেদের ব্যাগ আর টিফিন নিয়ে স্কুলে যাচ্ছিল। কালু কালু দেখ, তিনটা বাচ্চা স্কুলের দিকে যাচ্ছে। ওদের ব্যাগে নিশ্চয়ই টিফিন বক্স পাওয়া যাবে। চল, ওদেরকে বোকা বানিয়ে ওদের লাঞ্চ বক্স চুরি করে নিই। কাক দুটো উড়ে গিয়ে ওই ছোট ছোট পাখিদের থামিয়ে ফেলে। বাচ্চারা, তোমরা কি জানো কিছুদিন পরই ওই জঙ্গলে মেলা বসবে? মেলা? কোথায় কোথায় বসবে মেলা? ওই ওই পাহাড়ের সামনে মেলা বসবে, সেখানে অনেক বড় মেলা বসবে। যখন চামেলি কাক সেই ছোট ছোট পাখিদেরকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, তখন কালু কাক তাদের লাঞ্চ বক্স থেকে খাবার চুরি করে ফেলে। তাহলে তো আমরা অবশ্যই যাব সেই মেলা দেখতে। পাখিরা আবার তাদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে তারা স্কুলের পথে রওনা হয়ে গেল। চল কালু, নদীর ঠান্ডা পানির সামনে গিয়ে পার্টি করি। চামেলি আর কালু কাক সেই বাচ্চাদের থেকে চুরি করা খাবারগুলো নিয়ে নদীর সামনে এসে পড়ে আর সেখানে গিয়ে খাবার খেতে থাকে। আমার লাঞ্চ বক্স তো খালি। মা ভুলে গেছে। মা আমার লাঞ্চ বক্সে খাবার রাখতে ভুলে গেছে। চিঙ্কি আমার বন্ধু, তুমি আজ কি নিয়ে এসেছো? তুমি তোমার খাবার থেকে একটু খাবার আমাকে দিয়ে দাও। তারপর চিঙ্কি যখন তার লাঞ্চ বক্স খুলল, সে তখন অবাক হয়ে গেল। আমার মাও খাবার দিতে ভুলে গিয়েছে। আজ কি হয়েছে কে জানে। এর মধ্যে সেখানে ছোট মিঠু এসে পড়ে। বন্ধুরা, আমাকে একটু খাবার দাও। আমার খাবার কেউ চুরি করে নিয়েছে। না না মিঠু, কেউ চুরি করেনি। আমাদের লাঞ্চ বক্সও খালি। আমার মনে হয় আমাদের মায়েরা আমাদের সাথে কোনো প্র্যাঙ্ক করেছে। বাচ্চারা ওই দিন ক্ষুধার্তই থেকে যায়। বাসায় গিয়ে খুকু তার মার কাছে জিজ্ঞাসা করে, মা আজ কি কোনো প্র্যাঙ্ক ডে? কেন, কি হলো রে বাবু? কেউ কি তোমার সাথে প্র্যাঙ্ক করেছে? তুমি আজ আমার টিফিন বক্সে কোনো খাবার দাওনি। এমনকি আমার আর বাকি দুই বন্ধুরও টিফিন বক্সে কোনো খাবার ছিল না। না না বাবা, আমি তো আজ তোমার টিফিনে আলুর পরোটা রেখেছিলাম। আলুর পরোটার কথা শুনে খুকুর মুখে তো পানি এসে পড়ে। কালু, ওই টুনি পাখির বাচ্চার আলুর পরোটাটা অনেক মজা ছিল। এখন দেখো আমরা কাল কি পাই। এখন থেকে আমরা প্রতিদিন ওই পাখিগুলোকে বলদ বানাবো এবং তাদের টিফিন চুরি করে ফেলবো। পরের দিন খুকুর মা খুকুর লাঞ্চ বক্সে পরোটা রেখে দিল। খুকু, বাবা, এই দেখো তোমার টিফিন বক্সে অমলেট আর পরোটা রেখে দিলাম, ভালো করে দেখে নাও, তা না হলে আবার কালকের মতো এসে বলবে যে আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছি। মা, আমার মনে হয় স্কুলের কোনো দুষ্টু পাখির বাচ্চা আমাদের টিফিন বক্স চুরি করে খেয়ে নেয়। তুমি কোনো চিন্তা করো না, আজ আমরা আমাদের টিফিন বক্স আমাদের সাথেই রাখবো। পাখিরা সবাই স্কুলের দিকে যাচ্ছিল। আজ আমার মা আমাকে আমের চাটনির সাথে ঘিওয়ালা পরোটা দিয়েছে। আমার টিফিনেও আজ পরোটা আর মিষ্টি হালুয়া আছে। বাচ্চারা, একটু দাঁড়াও, কথা শোনো। বাচ্চারা থেমে যায়। ওই সামনের নদীটায় একটা প্রজাপতি পড়ে গিয়েছে। সেই প্রজাপতিটাকে কেউ নদী থেকে বাঁচিয়ে তোলো। আমাদেরকে ওই প্রজাপতিটার সাহায্য করা উচিত। আমাদের উচিত নদী থেকে সেই প্রজাপতিটাকে বাঁচিয়ে তোলা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, জলদি যাও, আর তোমাদের ব্যাগ আর লাঞ্চ বক্সটা আমার কাছে রেখে যাও। বাচ্চারা সবাই এটাই করে, তারা তাদের লাঞ্চ বক্স তাদের কাছেই রেখে যায়। এখানে তো কোনো প্রজাপতিই নেই। হতে পারে একটু আগেই প্রজাপতিটা উপরে উঠে গিয়েছে আর পড়ে গিয়েছে। কালু আর চামেলি জলদি জলদি তাদের লাঞ্চ বক্স খালি করে দেয় আর তাদের খাবার বের করে একটা থলেতে ভরে নেয়। বাচ্চারা এসে নিজেদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যেতে থাকে। আজ আবারও লাঞ্চ বক্স খালি, এটা কিভাবে হতে পারে? আমার মনে হয় ওই কাক দুটোই চোর। আমাদের লাঞ্চ তারাই খেয়ে শেষ করে। এখন তাদেরকে শাস্তি দিতে হবে, তা না হলে তারা সব সময় এমনই করবে। বাচ্চারাও অনেক চালাক ছিল। দ্বিতীয় দিন তারা যখন তাদের বাসা থেকে তাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তারা আসলে তাদের খাবারের ভেতর পেট ব্যথার ঔষধ মিশিয়ে দিয়েছিল। মিঠু, মিঙ্কি, এখন দেখো মজা। তারা এই খাবারটা খাওয়ার পরে পেট ব্যথায় কান্না করতে থাকবে। প্রতিদিনের মতো চামেলি আর কালু বাচ্চাদের থেকে তাদের লাঞ্চ চুরি করে নেয় আর সেই নদীর পাড়ে এসে খেতে থাকে। আর যখনই তারা সেই খাবারগুলো শেষ করে ফেলে, হঠাৎ তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কালু, কালু মরে গেলাম।
গেলাম, আমার পেট ব্যথা করছে, আমার পেট গুড়গুড় করছে। আমার পেট, আমার পেট, আমার পেট ব্যথায় ফেটে যাবে। চামেলি আর কালু মাটিতে দাপাদাপি করে কান্না করছিল, আর বাচ্চারা গাছের ওপর থেকে দেখে হাসাহাসি করছে। এখন এই কাক দুটোর উচিত শিক্ষা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, মনে করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে দিন। আজ খুকুর জন্মদিন। খুকু অনেক খুশি ছিল। মা, বাবা, আজ আমার জন্মদিনে তোমরা আমাকে কি উপহার দেবে? এটা তো সারপ্রাইজ, তুমি এটা রাতে জানতে পারবে। তুমি এখন যাও, নদী থেকে হাত মুখ ধুয়ে আসো। ততক্ষণে আমি আর তোমার বাবা মার্কেট থেকে কেক আর তোমার জন্মদিনের উপহার নিয়ে আসি। খুকু নদীতে চলে যায়। খুকুর বাবা, চলো আমরা বাজারে যাই, এতক্ষণে বাজার খুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি আলমারি থেকে টাকা নিয়ে আসি। তারপর টাকা নিয়ে মা পাখি আর বাবা পাখি দুজনেই বাজারে গেল। এই সাইকেলটা আমার খুকুর জন্য পারফেক্ট হবে। না না, এই সাইকেলটা একটু বড়, এটা থেকে খুকু পড়েও যেতে পারে। আমরা অন্য কোনো দোকান থেকে দেখে নিই। পাখি পাখি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ছোট্ট আর ভালো একটা সাইকেল দেখাই। তারপর পাখিটি ছোট কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে এসে দেখায়। হ্যাঁ, এই সাইকেলটা আমাদের খুকুর জন্য ঠিক হবে। তারপর আরেকটা দোকান থেকে বাবা এবং মা পাখি কেক কিনে। মা পাখি পেছনে বসে আর বাবা পাখি সাইকেল চালাতে চালাতে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আমি এই সাইকেলটা কাপড়ের নিচে লুকিয়ে রাখবো। খুকুকে এখন এই সাইকেলটার কথা বলে দিও না যেন। আজ তো আমাদের খুকু অনেক খুশি হবে। তোমাদের দুজনেরই আজ সন্ধ্যাবেলা আমাদের বাসায় দাওয়াত। জানো, আমার মা বাবা না আমার জন্য গিফট কিনতে বাজারে গিয়েছে, আর আমার জন্য আমার জন্মদিনের একটা কেকও নিয়ে আসবে। তুমি কি গিফট পাবে? মা বাবা বলেছিল এটা নাকি সারপ্রাইজ। সন্ধ্যা হয়ে গেলে খুকুর বন্ধুরাও তার বাসায় এসে পড়লো। তালি বেজে ওঠে আর খুকু কেক কাটে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তারপর সময় আসে খুকুর গিফটের। মা, আমার গিফট কোথায়? আমাকে জলদি করে আমার গিফট দাও। মা পাখি খুকুর নতুন সাইকেল থেকে কাপড়টিকে সরিয়ে ফেলে। ওয়াও, এটা আমার জন্য। কেমন লাগলো আমার ছেলের এই গিফটটা? আমি তো এটাই চেয়েছিলাম। আমি অনেক খুশি। কাল আমি আমার ছেলেকে সাইকেল চালানো শিখিয়ে দেব। খুকুর গিফট অনেক ভালো হয়েছে, নতুন একটা সাইকেল। আমার বাবা তো কখনোই আমাকে এরকম সাইকেল কিনেই দেবে না। খুকু, তুমি কি আমাকেও চালাতে দেবে সাইকেলটা? হ্যাঁ, আমরা সবাই সাইকেলটাকে একটু একটু করে চালাবো। আরে বাচ্চারা, প্রথমে সাইকেল চালানো শিখতে হবে, তারপর তোমরা সবাই চালিও। এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয় আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য। ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে। যখন তোমার জন্মদিন হবে তো তো কি, আমার জন্মদিনে আমি কিছুই পাবো না। আমি জানি তুমি গতবার কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে, যেটা তুমি চুরি করেছিলে, আর এবারও সেটাই করবে। পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে। বাবা পাখি পেছন দিয়ে ধরে খুকুকে সাহায্য করে, আর খুকু আস্তে আস্তে তার সাইকেলটাকে চালাতে থাকে। খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে। তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায়। সে অনেক খুশি ছিল। আরে বাহ, আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি। এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো। খুকু, খুকু, বাবা দই নিয়ে এসো। খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল। খুকুর বাবা, আমাকে সবজি এনে দাও। মা, আমাকে টাকা দিয়ে দাও, আমি গিয়ে জলদি করে নিয়ে আসি। এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো। খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল। তখনই চিংকি কাক আড়াল থেকে খুকুকে দেখছিল।
খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে। চিংকি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে। চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে। কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না। এটা বলে চিংকি কাক তার ঘরে চলে যায়। আমার সাইকেল নেই মা বাবা, বাইরে এসো, আমার সাইকেল চুরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে? আমি প্রতিদিন সাইকেলটাকে এখানেই রাখি। চুপ হয়ে যাও বাবা, তুমি সাইকেল পেয়ে যাবে। তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে, একটু পরেই দেখবে দিয়ে যাবে। কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে গেল। পিঙ্কি, আমার সাইকেল হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না কুকু, আমি তো দেখিনি। তারপর খুকু চিংকির বাসায় চলে যায়। চিঙ্কি, আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে। তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না, আমি জানি না। আমি তো সকাল থেকে ঘরেই ছিলাম, আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে, তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম, আর আমি তো এখনো বেরই হইনি। তখন খুকু নিরাশ হয়ে বাসায় চলে আসে। দুপুর হয়ে গেল। সবাই নিজের নিজের ঘরে হবে, এরকম প্রখর রোদে জঙ্গলে কেউই থাকবে না। আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি। চিংকি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে। চিংকি সাইকেল চালাতে পারতো না, তাই চিংকি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায়। আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি। চিংকি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে, সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ এটাকে থামাও। কিন্তু সাইকেল কি আর থামার পাত্র? সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায়। সাইকেলটা ভেঙে যায়, কিন্তু সাথেই চিংকির পাখাটা ভেঙে যায়। শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে। সেই তোতাটি চিংকির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে। ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিঙ্কি, আমার বন্ধু, আমার সাইকেল ভাঙার চেয়েও অনেক খারাপ লাগছে, কারণ তোমার ডানা ভেঙে গেছে। ওগো খুকু, আমার বন্ধু, আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিংকি তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবাই তাকে ক্ষমা করে দিল। এক ছিল চাষি, এবং চাষির ছিল দুই বউ। বড় বউয়ের সামনের দুটো দাঁত ছিল ফোকলা, কিন্তু সে ছিল খুবই সরল মনের এবং পরিশ্রমী। চাষি বড় বউয়ের প্রতি তেমন কোনো যত্নশীল ছিল না, আর ছোট বউ ছিল খুবই রূপবতী, কিন্তু হিংসুটে ও তার সাথে অলস প্রকৃতির। বড় বউ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করত, আর ছোট বউয়ের রূপের দেমাগে মাটিতে পাই পড়তো না। সংসারের কোনো কাজ না করে শুধু শুয়ে বসে শুধু সাজগোজ করে সে সময় কাটিয়ে দিত। তবে চাষি তার রূপবতী ছোট বউকেই বেশি ভালোবাসত। একদিন চাষি শহর থেকে চাষের জন্য বীজ কিনতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সে তার ছোট বউয়ের জন্য কিনে আনে রূপচর্চার সামগ্রী ও দামি শাড়ি, আর বড় বউয়ের জন্য একটা কম দামি শাড়ি এবং ব্যাগ ভর্তি বাজার। ছোট বউ, ও ছোট বউ, কই গো, শুনছো? কি? আরে এদিকে একবার আসো না। হ্যাঁ, আসি। এই দেখো, তোমার জন্য শহর থেকে কি কি এনেছি, দেখো দেখো। ও মা, তাই? হ্যাঁ গো, এই দেখো বেনারসি শাড়ি, তোমাকে যা সুন্দর মানাবে না। আরে আরো আছে, এই দেখো সব নামি দামি কোম্পানির কাজল, লিপস্টিক, স্নো পাউডার, সব তোমার। এই তুমি কি ভালো যে। এখানে আর কি কি আছে? এতে বড় বউয়ের জন্য একটা কম দামি শাড়ি। বড় বউ, ও বড় বউ, এদিকে শোনো একবার। এই নাও শাড়ি, শহর থেকে এনেছি।
আর এই নাও ব্যাগটা, এতে সবজি আছে। আর হ্যাঁ, এতে 1 কেজি খাসির মাংস আছে। ভালো করে রান্না করো, আমরা দুজনে কবজি ডুবিয়ে খাবো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না বসাচ্ছি। বড় বউ, পশ্চিম আকাশে দেখছি ঘন কালো মেঘ জমেছে। তুমি এখনই গিয়ে গরুগুলোকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, কিন্তু মাংসটা তো এখনো হয়নি, একটু তো বাকি আছে। রান্না এখনো হয়নি? আচ্ছা তুমি যাও, আমি এগুলো করছি। বলছি, মাংসে আদা রসুন পেঁয়াজ মশলা সব দেওয়া হয়ে গেছে, তুমি শুধু মরিচের গুঁড়োটা ভালো করে দিয়ে মাংসটাকে কষিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। যাক, রান্না শেষ। এবার একটু খেয়ে দেখি নুন ঝাল সব ঠিক আছে কিনা। একদম দারুণ রান্না হয়েছে, চমৎকার। ছোট বউয়ের খিদে পেয়ে গেছে মনে হয়। আমি গিয়ে চট করে গোসলটা সেরে নিই, তারপরে দুজনে বসে মজা করে খাবো। আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, এবার বুঝবে মজা। আহা, কি দেখতে হয়েছে না মাংসটা, খেতেও মনে হয় বেশ ভালো হবে। ও ছোট বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এই তো আমার পাশে বসো, আজ একসাথে খাবো তো। না না, তুমি খাও, আমি পরে খাবো। পরে কেন, আমার সাথেই বসে পড়ো না। না গো, তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্তত 1 মুঠো নাও। পরে খাবো তো বলছি। তোমাকে একগাল খেতেই হবে, না বললে চলবে না। এই খেয়ে দেখো তো মাংসটা কেমন হয়েছে। এই নাও, এই নাও নাও, খেয়ে দেখো। ও বাবারে, মুখ ঝালে পুড়ে গেল তো, ঝাল মাংসটা। ও মা! কি বলছো? মাংস প্রচন্ড ঝাল? কিন্তু কিভাবে? কি করে আবার? হিংসে। আরে তুমি যে আমার জন্য দামি শাড়ি কিনে এনেছো না, তাই ইচ্ছে করে বড়বাবু মাংসে ঝাল দিয়েছে। কি যা তা বলছো? মাংসের ঝাল তো আমি দিয়েছি, আর আমি টেস্টও করে দেখেছিলাম, সবই তো ঠিক ছিল। তাহলে ঝালটা কিভাবে হলো? আর বড় বউ তো এইমাত্র ঘরে এলো, ও ঝাল দেবে কি করে? তার মানে তুমি এসব করেছো? না মানে? ছি 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 ছি, ছোট বউ, তোমার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। সেদিন বিকেলবেলা চাষি বাসায় না থাকাতে ছোট বউ সেই সুযোগে একটা তেলের ড্রাম নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। ইচ্ছে করে কিছুটা তেল মেঝেতে ফেলে দেয়, যাতে বড় বউ রান্নাঘরে প্রবেশ করতে গেলে সেই তেলে তার পা পিছলে তার পা ভেঙে যায়। এইবার যেই না পা দিবে অমনি চিৎপটাং। বাবা গো, মা গো। ও ছোট বউ! ও মা গো, বাবা গো, আমার সব দাঁত ভেঙে গেল। ও মা, কি ভীষণ যন্ত্রণা। আমার দাঁতগুলো কেমন করে বড় বউর মতো ফোকলা হয়ে গেল। কি বিচ্ছিরি হয়ে গেল আমার দাঁতগুলো। কি খারাপ দেখতে লাগছে আমাকে। এই ছোট, আমি মাঠে চললাম, তুই দরজাটা বন্ধ করে দে। আমি গরু নিয়ে চললাম মাঠে। সঙ্গে একটু গুড়মুড়ি নিয়ে নিলাম, সেই কখন একটু পান্তা খেয়েছি। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এই তো মুখে কত খাবার লেগে রয়েছে। কি মজা খেতে।
এমন মজার মিষ্টি খাবার এর আগে আমি কখনো খাইনি। কি মজা লাগছে খেতে। এ কি, ও মা গো, এই তো দেখছি সামনের সব দাঁত ফোকলা। ওনার জন্য আমি একটা নতুন খাবারের স্বাদ পেলাম। ওনাকে তাই ধন্যবাদ হিসেবে কিছু উপহার দেওয়া উচিত। দুটো দাঁত উপহার হিসেবে তাকে দিয়েই দিই। এদিকে বড় বউ ঘুমিয়ে থাকায় এই ব্যাপারে কিছুই বুঝতেও পারলো না। বুবু গো, তোমার মুখে এত সুন্দর দাঁত কি করে হলো? তুমি দাঁত কোথায় পেলে? হ্যাঁ, আমার মুখে দাঁত? সত্যি তো, কি করে হলো? ও, মনে হয় দাঁতগুলো ইঁদুর বসিয়ে দিয়েছে, কারণ পাশেই তো ইঁদুরের গর্ত ছিল। এই বলে বড় বউ ছোট বউকে পুরো ঘটনাটা বলল এবং সেই কথা শুনে ছোট বউ মনে মনে একটা মতলব আঁটল। ছোট বউ ওই দিন রাত্রিবেলা সাঁড়াশি দিয়ে নিজেই তার অবশিষ্ট দাঁতগুলো তুলতে লাগলো। আমার মুখেও তো অনেক দাঁত নেই, আর যে কটা আছে সব ভেঙে অর্ধেক হয়ে গেছে, একটা দাঁতও ভালো নেই। হাসলে কি বিচ্ছিরি টানাই লাগছে আমাকে। এবার তাহলে ইঁদুর আমাকে সব নতুন দাঁত দিবে। বুবু, আজ তাহলে তোমাকে মাঠে গরু নিয়ে যেতে হবে না, আজকে আমি যাব। তুই কেন যাবি ছোট? আমিই যাচ্ছি। বুবু, তুমি কত পরিশ্রম করো, আজ না হয় আমিই যাই। তুমি বরং এক কাজ করো, আমাকে একটা পুঁটলিতে গুড় আর মুড়ি দিয়ে দাও। এই বলে ছোট বউ গুড়মুড়ি নিয়ে মাঠে গরু চড়াতে গেল, আর সেখানেই গরুটাকে ছেড়ে দিয়ে সে গাছের তলায় বসে পড়ল এবং গুড়মুড়ি মুখে মাখিয়ে হাঁ করে ঘুমিয়ে পড়ার ভান করতে লাগলো। এদিকে ইঁদুরটি গর্ত থেকে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে ছোট বউয়ের মুখের ওপর উঠে গেল। আরে, এই তো আজকেও সেই ভালো খাবারটা। কি মজা, কি মজা। এনার মুখে তো দেখছি কোনো দাঁতই নেই। আমার তাহলে দাঁত দিয়ে তাকে সাহায্য করা উচিত। যাই তাহলে, আমি ওনার জন্য গর্ত থেকে দাঁত নিয়ে আসি। যাই। আমার জন্য আরো ভালো ভালো দাঁত নিয়ে আসিস। আরে, দাঁত ফেলে কোথায় পালাচ্ছিস? আরে, ইঁদুরটা তো গর্তে পালিয়ে গেল। এই ইঁদুর, আমার জন্য দাঁত নিয়ে আয়, আমার মুখে সব দাঁত নিয়ে বসিয়ে দে। আরে, ইঁদুরটা আসছে না কেন? কি রে, নিয়ে আসবি তো? ইঁদুর আর আসবে না মনে হয়। আমি সারা জীবন ফোকলা থাকবো? বড় বউয়ের ফোকলা দাঁত নিয়ে আমি কি ব্যঙ্গ করতাম, এখন আমি নিজেই ফোকলা হয়ে গেলাম। বেশি চালাকি করতে গিয়ে আমার রূপের সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তেঁতুলপুর গ্রামে নীলা নামের এক মেয়ে বসবাস করত। তার একজন ভাই ছিল যার নাম নিলয়। তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা তাদের সৎ মা সেলিনা ও সৎ বোন শিলার সাথে বসবাস করত। সৎ মা তাদের দুই ভাই বোনকে অনেক জ্বালাতন করত। শিলা দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু নীলা দেখতে খুবই সুন্দর ছিল। সৎ মা তাই নীলার সাথে খুবই খারাপ ব্যবহার করত। একদিন নীলার সৎ মা তাকে বলল, নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। এখনই নিয়ে আসছি মা। নীলা তার সৎ মায়ের জন্য দুধ নিয়ে এলো। তখন তার সৎ মা কিছু একটা কালো জাদু করছিল। এই নিন মা, আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। গ্লাসটাকে টেবিলের ওপর রেখে চলে যাও এখান থেকে। নীলা গ্লাসটি রেখে বাড়ির বাইরে চলে এলো এবং মন খারাপ করে বসে রইল। তখন নীলার ভাই নীলা এলো সেখানে। কি হয়েছে নীলা, মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি ভাই, কিছু হয়নি। আমার কাছে কিছু লুকিও না বোন, আমি সব জানি। ভাই, কেন মা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমরা তার কেউই না? তার কথায় মন ছোট করো না, আমি তো আছি তোমার সাথে, চিন্তা করো না। আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে,
এই জন্যই আমি চিন্তা করি না। এই কথা বলে নীলা আবার তার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে এবং তাদের সৎমা তাদের এভাবেই যন্ত্রণা দিতে থাকে। সে নীলাকে দিয়ে ঘরের সকল কাজকর্ম করাতো, আর সে ও তার মেয়ে শিলা সারাক্ষণ গল্প করতে থাকতো। নীলও সারাদিন কাজ করত। কাজ করতে করতে সেও বিরক্ত। একদিন নীলা ও নিলয় পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো এবং তারা সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল এক বনে। এরপর যখন তারা ক্লান্ত হয়ে পড়লো, তারা একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা, নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। কোনো সাড়া শব্দ না পেয়ে সে নীলাকে আবার ডাকলো। তারপর সে বুঝতে পারলো যে বাড়িতে কেউ নেই, তাই সে জলদি তার রুমে গেল এবং সে তার জাদুর কাচের বলের সাহায্যে জানতে চাইলো যে নীলা কোথায় আছে। এবং সে জানতে পারলো যে নীলা এবং তার ভাই নিলয় দুজনেই একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ভালো হয়েছে, এরা দুজনেই পালিয়ে গেছে। এখন এরা দেখবে বনে থাকাটা তাদের জন্য কত কষ্টকর হবে। এটা বলার পর সেলিনা তার কাচের বলের থেকে বনের পানিতে একটা জাদু করে আর বলে, যদি তারা এই বনের পানি পান করে তবে তারা বনের বন্য প্রাণী হয়ে যাবে। হা 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 হা। ওদিকে সকালবেলা নীলা ও নিলয় ঘুম থেকে উঠে। তারা দেখে যে তারা বনের মধ্যে অনেক দূর এসে গেছে। এখান থেকে তাদের গ্রাম অনেক দূরে এবং কেউ তাদের এখানে খুঁজে পাবে না। কিছুক্ষণ হাঁটার পর নিলয়ের পানির পিপাসা পেলে সে পুকুরে পানি পান করতে আসে। যখন সে পানি পান করার জন্য হাতে নেয়, তখন তারা পানি থেকে একটা শব্দ শুনতে পায়। তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি বনের বন্য প্রাণী হয়ে যাবে। ভাই, তুমি এই পানি পান করো না, আমার ভয় করছে। নিলয় নীলাকে আর কিছু না বলে পানি পান করলো না এবং তারা আবার হাঁটতে শুরু করলো। আর কিছুক্ষণ হাঁটার পর নিলয় নীলাকে বলল, আমি যদি রাস্তায় অন্য কোনো পুকুর দেখি তাহলে আমি সেখান থেকে পানি পান করব। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। তারপর নীলা ও নিলয় অনেক দূর হাঁটলো, কিন্তু তারা কোনো পুকুর দেখতে পেল না। কিন্তু নীলয় হঠাৎ করে পানির শব্দ শুনতে পেল। তারপর তারা পুকুরের সামনে গেল। নিলয় পানি পান করার জন্য হাতে নিতেই একটি শব্দ হলো। দাঁড়াও, তুমি যদি এই পানি পান করো তবে তুমি বনের বন্য প্রাণীতে পরিণত হবে। ভাই, তুমি এই পানি পান করো না। আমার খুব পানি পিপাসা পেয়েছে। এই কথা বলেই নিলয় পানি পান করে ফেলে এবং সাথে সাথে নিলয় একটি হরিণে পরিণত হয়। আমি তোমাকে বলেছিলাম এই পানি পান করো না, দেখলে তো কি হলো। এখন তুমি আর কোথাও যেও না, বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে, তোমার ক্ষতি হবে। কিছু দূর হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায়, যেখানে থাকার জন্য অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে, কিন্তু এখানে কেউ বাস করে না। ভাই, আজকে থেকে আমরা এখানেই থাকবো, আমাদের কাছে এর চেয়ে ভালো জায়গা নেই থাকার মতো। এই কথা শুনে হরিণটি কথা বলার চেষ্টা করে এবং তার মুখ দিয়ে কথা বের হয়। ঠিক আছে বোন। এটা দেখে যে হরিণটি কথা বলতে পারছে, নীলা খুবই খুশি হলো। এরপর সে একটি কাপড় পরিষ্কার করে তাতে তারা দুইজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলা ও নিলয় বনের মধ্যে গিয়ে কিছু ফল নিয়ে আসে খাবার জন্য। এভাবেই কিছুদিন যায়, কিন্তু এখন নিলয়কে নিয়ে থাকা নীলার জন্য কঠিন হয়ে পড়েছে। নিলয়কে বাইরে ঘুরতে যেতে দেওয়া খুবই বিপজ্জনক, তাই নীলা নিজেই নিলয়ের জন্য ঘাস কেটে নিয়ে আসে। এরপর একদিন নিলয় বলে যে, নীলা বোন, অনেক দিন হয়েছে আমি বাইরে যাই না। ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আজকে বাইরে ঘুরতে যেতে চাই। ঠিক আছে ভাই, তবে তুমি জলদি চলে এসো। ঠিক আছে বোন, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি তোমাকে 3 বার নাম ধরে ডাকবো, তারপর তুমি দরজা খুলবে। আচ্ছা ভাই, আমি তখনই দরজা খুলবো যখন তুমি আমার নাম ধরে ডাকবে, কিন্তু তুমি জলদি চলে এসো। আচ্ছা বোন। এই কথা বলে নিলয় দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে গেল। এতদিন পর বাইরে বের হতে পেরে তার অনেক সতেজ লাগলো, অনেক ভালো লাগলো। তার শরীর চকচক করতে লাগলো। সে বনের এখানে সেখানে ঘুরতে থাকলো।
তখনই বনের মধ্যে এলো এক রাজকুমার। সে বনে এসেছে শিকার করতে, কিন্তু সে শিকার করার জন্য কিছুই পেল না। কিছুক্ষণ পরে সে খুঁজে পায় একটি হরিণ। হরিণটিকে দেখে রাজকুমার তার পিছনে যায়। ততক্ষণে হরিণটি তার বাড়ি ফিরে যাচ্ছে। রাজকুমার দেখতে পেল যে হরিণটি একটি ঘরের সামনে গিয়ে কিছু একটা বলছে। নীলা, দরজা খোলো! নীলা, দরজা খোলো! নীলা, দরজা খোলো! রাজকুমার গাছের পেছন থেকে দেখতে পেল খুব সুন্দরী একজন মেয়ে। নীলা হরিণটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মেয়েটি খুবই সুন্দর, আমি আমার চোখ সরাতেই পারছি না, কিন্তু সে এই হরিণটার সাথে কি করে? এরপর রাজকুমার তার রাজপ্রাসাদে চলে যায় এবং পরদিন আবার সেই ঘরের সামনে আসে এবং যেভাবে কাল হরিণ নীলাকে ডেকেছে রাজকুমারও সেইভাবে ডাকে। আর নীলা দরজা খোলে আর দেখে যে খুব সুদর্শন একজন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমা করবে, আমি কালকে তোমাকে দেখেছি। আমি এই রাজ্যের রাজকুমার, আমার তোমাকে খুব ভালো লেগেছে। ক্ষমা করবেন রাজকুমার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? নীলা রাজকুমারকে সবকিছু খুলে বলল। সেটা কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা সেটা বলো। অবশ্যই রাজকুমার, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই কথা আমার ভাইকে জানাতে হবে। তাহলে তাকে বলো এখন আমাকে যেতে হবে। কাল তুমি রাজপ্রাসাদে রাজমেহমান হয়ে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে রাজকুমার চলে গেল আর নীলার কাছে এইসব স্বপ্ন মনে হলো। ততক্ষণে নীলার বাড়ি চলে এলো এবং নীলা তাকে সবকিছু খুলে বলল। ভাই, আজকে এই রাজ্যে রাজকুমার এসেছিল। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আগামীকাল তার প্রাসাদে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সত্যি? তাহলে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত। পরদিন তারা দুজনে রাজপ্রাসাদে গেল। রাজকুমার তাদের দেখে খুবই আনন্দিত হলো এবং তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। এরপর দিন রাজকুমার নীলাকে বিয়ে করলো। তারপর তারা রাজপ্রাসাদে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন নীলার সৎমা তার জাদুর কাচের বলের মধ্যে দেখতে চাইল যে নীলা ও নিলয় কোথায় আছে। সে দেখতে পেল যে নীলার পরনে রানীদের মতো পোশাক এবং তার সাথে একজন রাজকুমার, আর নিলয় রাজপ্রাসাদের বাইরে ঘাস খাচ্ছে। এসব দেখে তার খুবই রাগ হলো। সে এক বাড়িতে তার কাচের বলটা ভেঙে ফেলল এবং তার মেয়ে শিলাকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুইজন যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখতে পেল যে নীলা সেখানে ঘুমিয়ে আছে। সেলিনা তার জাদুর সাহায্যে তার মেয়ে শিলিকে রানীর পোশাক পরিয়ে দিল আর রানী নীলাকে অজ্ঞান করে ফেলল। শিলা, তুমি এখন থেকে এই রাজ্যের রানী, সব কিছুই তোমার। মা, আমরা ধরা পড়বো না তো? না, কখনো না। আমি নীলাকে এখন গভীর জঙ্গলে ফেলে রেখে আসব আর তুমি এখানে থাকবে। আচ্ছা মা। সেলিনা নীলাকে নিয়ে গেল গভীর জঙ্গলে ফেলে আসতে। নীলাকে জঙ্গলে ফেলে সেলিনা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। এইদিকে নীলাও ফিরে এলো রাজপ্রাসাদে তার বোর্ডের কাছে, কিন্তু শিলা তাকে চিনতে পারে না। আমার ঘরে একটা হরিণ কি করছে? যাও এখান থেকে, যাও বলছি। এটা শুনে নীলয় মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, কি হয়েছে নীলার? সে কেন আমাকে না চেনার ভান করলো? তারপর সে মন খারাপ করে বাগানে চলে গেল, কিন্তু তার কেমন যেন সন্দেহ হলো। তাই সে আবার রাজপ্রাসাদে গেল। সেখানে সে তার সৎমাকে দেখতে পেল। নীলয় তাদের কথা শোনার চেষ্টা করলো। আমি নীলাকে ঘন জঙ্গলে রেখে এসেছি। এখন থেকে তুমি এই রাজ্যের রানী শিলা, সব কিছু চিরদিনের জন্য তোমার। হ্যাঁ মা, আমার অনেক আনন্দ লাগছে। আমি এখন এই রাজ্যের রানী। এখন তোমাকে রাজকুমারের সাথে কথা বলার জন্য প্রস্তুত হতে হবে শিলা। নীলয় আড়াল থেকে সবকিছু শুনতে পেল। এসব শুনে তার চোখের পানি চলে এলো। নীলয় বনে চলে গেল তার বোনকে খুঁজতে, কিন্তু কোথাও তাকে পেল না। বনে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক দরবেশ গাছের নিচে বসে ধ্যান করছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য চাচ্ছ তুমি?
আমার বোন এই জঙ্গলে হারিয়ে গেছে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? দরবেশ চোখ বন্ধ করে ধ্যান করে, এরপর চোখ খুলে বলে, এই দিকে গেলে তুমি তোমার বোনকে জলদি খুঁজে পাবে। আর তোমার সৎ মা তোমাকে এই হরিণে পরিণত করেছে, তাই না? এই কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো? এই জাদুর পানি নিয়ে যাও। যখনই এই জাদুর পানিটা তুমি তোমার সৎ মায়ের শরীরে ছিটিয়ে দেবে, তার সকল জাদু শক্তি চলে যাবে। এখন তুমি এই দিকে যাও এবং রানীকে উদ্ধার করো। এই কথা বলে দরবেশ নিলয়ের গলায় পানির বোতলটা বেঁধে দেয়। আচ্ছা, ধন্যবাদ। এই কথা বলে নিলয় দরবেশের দেখানো পথে হাঁটতে হাঁটতে নীলাকে দেখতে পেল। বোন, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? আমাদের সৎমা এবং শিলা রাজপ্রাসাদে চলে এসেছে এবং তারা আমাকে জাদু শক্তির সাহায্যে এখানে রেখে গেছে। নীলা, আমি সব জানি, চলো প্রসাদে ফিরে যাই। চলো ভাই, কিন্তু তোমার গলায় ওটা কি? এটা আমাকে একজন দরবেশ দিয়েছে। এটা দিয়ে আমাদের সৎ মায়ের সকল জাদু শক্তি শেষ করা যাবে এবং আমি আবারও মানুষে পরিণত হতে পারবো। এটা তুমি তোমার কাছে রাখো, এটা আমরা সঠিক সময় ব্যবহার করব। অন্যদিকে নীলা ও নিলয় প্রাসাদে চলে আসে। নীলা তার দাসীর মতো কাপড় পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর রাজকুমার যখন তার ঘরে একা ছিল তখন নীলা ও নিলয় লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। রাজকুমার, আমি এসে গেছি। রানী, তুমি এই কাপড়ে কেন? রাজকুমার, আমার সৎ মা আমাকে জাদু করে বনে রেখে এসেছিল এবং এখন তারা এই প্রাসাদে বসবাস করছে। সকল সেনাদের ডাকো। সকল সেনারা সেখানে উপস্থিত হলে রাজকুমার নীলা ও নিলয়ের সাথে রাজদরবারে আসে এবং সেনাদের হুকুম দেয় নকল রানী ও তার দাসীকে রাজদরবারে আনার জন্য। কিছুক্ষণ পর নকল রানী ও তার মা রাজদরবারে আসে এবং দেখে যে রানী নীলা রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে। তারা রাগান্বিত হয় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। এদেরকে এখনই কারাগারে নিয়ে যাও, এরা রানীকে হত্যার চেষ্টা করেছে। তোর মনে হয় তুই আমাকে কারাগারে বন্দি করবি? কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমি এখন এই রানীর থেকে প্রতিশোধ নেব। এই কথা বলে সে জাদুমন্ত্র পড়া শুরু করে। তখনই রানী নীলা সেই জাদুর পানি নিয়ে তার উপর দেয় এবং সেলিনার জাদু কোনো রকম কাজ করা বন্ধ করে দেয়। তার খুব রাগ হয় এবং সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর সেলিনা ও শিলাকে কারাগারে বন্দি করা হয়। এরপর যখন তাদের সৎমায়ের জাদুর শক্তি চলে যায় তখন নিলয় আবার হরিণ থেকে মানুষ হয়ে যায়। এসব দেখে তারা খুব খুশি হয় এবং এখন তারা সবাই সুখে শান্তিতে বসবাস করে।